বিদ্যুৎ বা জ্বালানির দাম বাড়ানো কি একটা ভুল সিদ্ধান্ত, না এটা কোনো কৌশলগত ডিসিশন? সো শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে কিন্তু এই প্রাইসটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়। সো বাংলাদেশে যখন এই প্রাইসটা অ্যাডজাস্টমেন্ট হয় তখন সবসময় আমরা একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়, যে এখানে হরতাল অবরোধ, কেউ বুঝছে কেউ বুঝছে না, এখানে একটা গোলকধাঁধার মধ্যে থেকে যায়। আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো এই বিষয়টি নিয়ে সবসময় যেন একটা নিট অ্যান্ড ক্লিন ট্রুথ, একটা ফিগার যেন পাবলিকের সামনে প্রেজেন্ট করা হয়, কেন এবং কিভাবে এই দামটা বাড়ানো হচ্ছে। তো আমরা যদি আমাদের হাউস হোল্ডের দিকে একটু নজর রাখি, যেখানে আবাসিক গ্রাহকদের ইউনিটে নতুন বিদ্যুৎ বিল এবং জুড়ে যেটা কার্যকর করা হয়েছে সে হিসাব যদি আমরা এটা দেখি, এখানে কিন্তু স্ল্যাব ভিত্তিক বিদ্যুৎ প্রাইস ডিস্ট্রিবিউশন করা হয়। যেমন স্ল্যাব আছে আমরা আমাদের 0 থেকে 75 ইউনিট, 76 থেকে 200 ইউনিট, এবং 201 থেকে 300 ইউনিট, 301 থেকে 400 ইউনিট, এবং 400 থেকে 600 ইউনিট, এবং প্লাস 600 ইউনিট। সো এইখানে দামটা কিন্তু ভ্যারি করে 6 টাকা 18 পয়সা থেকে 17 টাকা 35 পয়সা পর্যন্ত, অর্থাৎ আপনি যে পরিমাণ ইউজ করবেন ঠিক মাল্টিপল ওই ইউনিটের সাথে এই প্রাইসটা অ্যাডজাস্টমেন্ট হবে। সো এই হিসেবে গভর্নমেন্ট দেখা যায় যে 92 টাকা থেকে শুরু করে 2 টাকা 74 পয়সা পর্যন্ত পার ইউনিটের দাম বেড়েছে। সো ইন টার্মস অফ যদি আমরা পার্সেন্টেজে দেখি, 17 টাকা 51 পয়সা থেকে 18 টাকা 77 পয়সা ম্যাক্সিমাম বড় ইউনিটে বেড়েছে, এবং সবচেয়ে বেশি বেড়েছে 300 থেকে 400 ইউনিটে, প্রায় 19.95%, প্রায় 20%-এর মতো দাম এখানে অ্যাডজাস্ট করা হয়েছে। সো এই হিসাবে যদি আমরা দেখি যে অ্যাডজাস্টমেন্টের সাথে যদি আমরা কম্পেয়ার করে দেখি, এখানে আগের একটা ইউনিট বা 100 ইউনিটের বিদ্যুৎ বিল ইউজ করলে যেখানে আপনার 911 টাকা বিল আসতো, এখন আসবে প্রায় 1063 টাকা, অর্থাৎ 100 ইউনিটের জন্য প্রায় 152 টাকা, 200-র জন্য 304 টাকা, 300-র জন্য 500 ও 456 টাকা, এবং 500 ইউনিটের জন্য প্রায় 760 টাকা অতিরিক্ত চার্জ আপনাকে গুনতে হচ্ছে। তো এখানে বছরে প্রায় আপনার যদি 500 ইউনিটের জন্য ধরেন 9120 টাকার মতো আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে। শুধু কি তাই না, এখানে সবচেয়ে বেশি যারা এফেক্টেড হচ্ছে তারা মধ্যবিত্ত পরিবার যারা আছে, যারা বড় ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে থাকবেন, তাদের জন্য আছে, কারণ এখানে এসি, ইলেকট্রিক, ওয়ান অফ দ্য পাম্প একটা বড় খরচ আছে। এবং ছোট ছোট ব্যবসায়ী যারা আছে তাদের জন্য কিন্তু একটা বড় হিকাপ। সো এই মূল্য বৃদ্ধির কারণে দেখা যাচ্ছে বিদ্যুৎ উৎপাদন বাড়বে, জ্বালানি বাড়বে, সরকারি ভর্তুকি কমাবে, এবং বিদ্যুৎ খাতের আর্থিক চাপও কিন্তু অনেকটা কমে আসবে। সো এই অতিরিক্ত বিদ্যুৎ বিল কিভাবে সহজে কমানো যায়, এখানে হাউস হোল্ডের গভর্নমেন্ট সবসময় একটা ডাইরেকশন দিয়ে থাকে। এর মধ্যে হচ্ছে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান, যন্ত্রপাতি বন্ধ রাখা, এনার্জি সেভিং ডিভাইসগুলো ব্যবহার করা, অর্থাৎ মডার্ন যন্ত্রপাতিগুলো ইউজ করা, এসি 25 ডিগ্রি সেলসিয়াসে ব্যবহার করা, এবং ব্যবহার না হলে প্লাগ খুলে রাখা। সো এই দিক দিয়েও কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। সো এই বিদ্যুৎ বৃদ্ধি আমরা কেন হলো, যদি খুচরা পর্যায়ে দেখি, আমরা 16.68% থেকে 19.95% পর্যন্ত যে প্রাইসের অ্যাডজাস্টমেন্টটা হয়েছে, এই ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করি তার প্রতি ইউনিটের খরচ 12 টাকা 91 পয়সা। আর এখানে আমরা বিক্রি করছি অনলাইন এভারেজ 9 টাকা 10 টাকা 11 টাকার ইউনিটে প্রতি ইউনিট আমরা বিদ্যুৎ খরচ করি। তো এতে দেখা যায় যে আমাদের ভর্তুকি দিতে হয় প্রায় 41,000 কোটি টাকা। আর এই প্রাইসটা যদি অ্যাডজাস্টমেন্টের কারণে গভর্নমেন্ট বেনিফিটেড হবে মাত্র 13,000 কোটি টাকা। আর এই যদি প্রাইস অ্যাডজাস্টমেন্ট না হয়, তাহলে আমাদের প্রায় 655 বিলিয়ন টাকা আমাদের ভর্তুকি গুনতে হবে 26-27 অর্থ বছরে। সো যেটা আমাদের টেকসই উন্নয়নের জন্য বা ভবিষ্যতে এলডিবি উত্তরণের জন্য ওয়ান অফ দ্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই জ্বালানি সেক্টরটা। সো এই বিদ্যুৎ বিলের কারণে আমরা কি কি ধরনের প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আমরা একটু দেখতে চাই। যেমন মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন ওয়ান অফ দ্য বড় পার্ট। উৎপাদন খরচ বাড়বে, এই বিষয়ে নিঃসন্দেহ। খাদ্য প্রক্রিয়াজাতকরণ, যেখানে এসি, কোল্ড স্টোরেজের ব্যাপার আছে, সেখানে বিদ্যুৎ খরচ বাড়বে। সার্ভিস সেক্টরে অপারেশন কষ্ট বেড়ে যাবে, এরা ট্রেমেন্ডাস, এবং গৃহস্থালির এক্সপেন্ডিচারও কিন্তু ওদের। এর ফলে দেখা যাচ্ছে ভোক্তা মূল্যস্ফীতির উপর উদ্যোগী চাপও তৈরি হবে। শিল্প খাতে যদি আমরা দেখি, গার্মেন্টসের কস্টিং বেড়ে যাবে, টেক্সটাইল কারখানা কস্টিং বাড়বে, সিমেন্ট, ইস্পাত, সিরামিক এবং বিদ্যুৎ নির্ভর আর উৎপাদন খাতও কিন্তু বাড়তে থাকবে। তো উচ্চ জ্বালানি খরচ আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক কমায় এবং লাভের মার্জিন হ্রাস পাবে। সো এখানে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং গৃহস্থালির ক্রয় ক্ষমতাও কিন্তু তার কমে আসবে। উচ্চ বিদ্যুৎ বিল হবে, বিলাসী অপ্রয়োজনীয় খরচ হ্রাস পাবে, এবং সঞ্চয় ক্ষমতাও কিন্তু মানুষের কমে যাবে। তো এখানে কথা হলো সরকারের লাভটা কি। সরকারের বেনিফিটটা হচ্ছে এখানে ভর্তুকির বোঝা কমে যাবে, অর্থাৎ যে পরিমাণ সাবসিডি দিচ্ছে সেই সাবসিডারি বার্ডেন থেকে কিছুটা হলেও রিলিফ পাচ্ছে, কারণ এখন আস্তে আস্তে সাবসিডারি থেকে আমাদের সরে আসতে হবে যে কোনো পরিস্থিতিতে। যেটা হচ্ছে রাজস্ব ঘাটতির আমাদের একটা বড় চাপ আছে, সেই চাপটাও কিছুটা রিলিজ হবে। এবং বিদ্যুৎ খাতে যে আর্থিক অস্থিতিশীলতা আসে, এই অস্থিতিশীলতা বের হয়ে আসতে গেলে আমাকে কিন্তু প্রাইস অ্যাডজাস্টমেন্টটা কিন্তু করতেই হবে। সো এটি কিন্তু গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট করা খুবই জরুরি। গভর্নমেন্ট সেই স্টেপটাই হাতে নিয়েছে, কিন্তু জনগণকে সঠিকভাবে এক্সপ্লেনেশন না করার কারণে আমরাও কিন্তু অনেক সময় বুঝতে পারছি না। আর এই কারণে আমাদের কিছু দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী কিছু পরিকল্পনা গভর্নমেন্টের ডেফিনেটলি আছে, এবং তার সাথে যদি আমরা কিছু অ্যাড করি যে আমাদের বর্তমান চ্যালেঞ্জ কি এবং এর সাথে কি করা উচিত। এই চ্যালেঞ্জগুলো মনে হচ্ছে উচ্চ জ্বালানি আমদানি নির্ভরতা, বৈদেশিক মুদ্রার উপর চাপ, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং ভর্তুকির উচ্চ চাপ,
এবং সিস্টেম লস, এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের যে ইলেকট্রিসিটি সঞ্চালন লাইন আছে, এই লাইনটাতে প্রায় 10 থেকে 12% সিস্টেম লস হয়। অর্থাৎ 100 ইউনিট বিদ্যুৎ যদি আমি ঢাকাতে দিই, সো এটার একটা সার্টেন ডিস্টেন্সে যাওয়ার পর দেখা যাচ্ছে ফাইনাল এন্ডে আমি 90 ইউনিট পাচ্ছি, তার মানে 10% লস হচ্ছে। তো এইখানে কিন্তু আমার আধুনিকায়নের একটা বড় একটা স্কোপ আছে এখানে একটা। আর অদক্ষ ব্যবহার অপচয়, এখানে কিন্তু আমরা আসলে রিয়েলি খুবই একটা বড় একটা ঘাটতি আছে। এখানে রেগুলার সচেতনতা আমাদের প্রয়োজন। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগ, অবকাঠামোর প্রতি। তো এই জিনিসটাও কিন্তু আমাদের খেয়াল রাখবে, কারণ বাংলাদেশে দেখেন কখন ওয়েদারে অতিবৃষ্টি, কখনো খরা, কখনো অনাবৃষ্টি শুরু হচ্ছে। সো এইটাই কিন্তু আমরা ওয়েদারের পরিবর্তনের একটা ফলাফল দেখতে পাচ্ছি। তো জ্বালানি সাস্টেনেবল না হলে কিন্তু এখান থেকে বের হয়ে আসা আমাদের জন্য অনেকটা ক্রিটিক্যাল। তো আমরা যদি শর্ট টার্ম একটা প্ল্যান দেখি, যেমন 2028 সাল পর্যন্ত গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ নিতে পারে, এটা তো মূল্য স্থিতিশীলতা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা। আমরা প্রতি বছর অ্যাডজাস্ট করবো, প্রতি 2 মাস পর পর অ্যাডজাস্ট করবো। এটা কিন্তু ভেরি ক্রিটিক্যাল ফর দ্য বিজনেসম্যান এন্ড অ্যাজ ওয়েল এজ দ্য হাউস হোল্ড অ্যাজাম্পশন এবং বাজেট মেনটেনের জন্য। সেখানে অবশ্যই স্থিতিশীল একটা অবস্থা ধরে রাখার জন্য গভর্নমেন্টের প্ল্যানিং অবশ্যই হাতে রাখতে হবে। 2 নম্বর, যদি আমরা বলি 0 থেকে 100 ইউনিট যারা ব্যবহার করে, যারা একেবারে নিম্ন ইউজার, তাদের জন্য লাইফ লাইন ট্যারিফের একটা ব্যবস্থা করে দেওয়া, যাতে তাদের কোনো খুব একটা বেশি ইম্প্যাক্ট না পড়ে। 3 নম্বর হচ্ছে ভর্তুকি সরকার সর্বজনীন ভর্তুকির পরিবর্তে লক্ষ্যভিত্তিক নগদ সহায়তা প্রদান, কারণ সবাইকে ভর্তুকি দেওয়ার দরকার নেই। তো এখানে একটা সার্টেন স্পেসিফিক রিজনে কিন্তু এই ভর্তুকিটাকে আমরা স্ল্যাব ওয়াইজে ভাগ করতে পারি। আর একটা খাতের আর্থিক বিশৃঙ্খলা, যেমন বকেয়া বিল। হাউস হোল্ডে যারা প্রিপেড মিটার আছে তারা তো বকেয়া বিল সব দিচ্ছে, বা হাউস হোল্ডের মিটার কিন্তু খুব একটা বেশি ডিউ থাকে না, কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু হিউজ পরিমাণ বকেয়া বিল থাকে। এবং চুরি কমানো, অর্থাৎ এই ইলেকট্রিসিটি যে পরিমাণ চুরি হয়, স্পেশালি যদি আমি বলি 3 হুইল ইলেকট্রিক ব্যাটারিগুলো যে চার্জ করা হয়, তারপর 50% কোনো মিটার কানেকশন ছাড়াই চার্জিং করা হচ্ছে, এখানে হিউজ পরিমাণ একটা ইলেকট্রিসিটি কিন্তু মানে কাউন্টিং এর বাইরে চলে যায়। আর হচ্ছে সম্প্রসারিত জ্বালানি এর মধ্যে যেমন আমরা আছে সৌরবিদ্যুৎ, সরকার ভবন, স্কুল, হাসপাতাল, শিল্প কারখানা, রুফটপ সোলার প্যানেল গুলো খুবই ইম্পর্টেন্ট। এবং চায়নাতে আমি দেখলাম প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু সাথে কমপ্লিটলি সোলার প্যানেল বসানো আছে। তো আমরা যদি এই কাজটা যদি সোলার প্যানেল প্রত্যেকটা হাউস হোল্ডে যদি সোলার প্যানেল ইনস্টল করি, আমাদের প্রায় সারাদিনের কনজাম্পশন কিন্তু এখানে কমে যাবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো গভর্নমেন্টের পলিসি থাকলেও ইনস্টলেশন হলেও এর মেজরিটি কাজ করে না। তো এইখানে আমাদের আরেকটা অ্যাডভাইস হচ্ছে যে হাউস হোল্ডে যে যাদের সোলার প্যানেল আছে, যে তাদের যে মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিতে হয়, এই ট্যাক্সে সেখানে সে একটা বেনিফিট পেতে পারে। তার যদি এত কিলোয়াট সোলার প্যানেল থাকে, সে এত টাকার ট্যাক্স বেনিফিট পাবে। সো সামহাও এন্ড ইউজারকেও কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা দিতে হবে, যাতে তারা এই কাজটা করতে উৎসাহ হয়। তাছাড়া করে কি তারা সোলার প্যানেল ইনস্টল করে, পরে এটা নষ্ট হয়ে গেলে রিপেয়ার মেনটেন্স করে, কারণ তার তো কোনো ওই ধরনের ইলেকট্রিসিটি কম হলেও কিন্তু গভর্নমেন্ট সাইড থেকে কোনো প্রেরণা এখানে আসে না। তো টেক্সটাইল গার্মেন্ট সেক্টরে কিন্তু তাদের হোল ইন্ডাস্ট্রিয়াল রুফটপ কিন্তু ওপেন। তো এখানে কিন্তু হোল ইন্ডাস্ট্রিয়াল রুফটপে যদি বাধ্যতামূলক সোলার প্যানেলে এর ব্যবস্থা করে দেওয়া হয়, তারা কিন্তু সারাদিনের ডে লাইটটা কিন্তু এখান থেকে সেভ করতে পারে। আমরা যদি দ্বিতীয় ধাপে আর একটা দেখি, 2035 সাল পর্যন্ত কি কি করা যেতে পারে, যেমন দেশের গ্যাস শেষের দিকে আমরা কিন্তু 8 থেকে 10 বছরের মধ্যে আমাদের জ্বালানি ন্যাচারাল গ্যাস শেষ হয়ে যাবে। আমরা এলএনজি ইম্পোর্ট করছি, দ্যাট ইজ ভেরি এক্সপেন্সিভ। এত এক্সপেন্সিভ ফুয়েল ইম্পোর্ট করা একটা সম্ভব না। আমাদের রিফাইনারিতে অবশ্যই আসতে হবে, এটা যত দ্রুত আসা যায় তত আমাদের ভালো। অর্থাৎ জ্বালানিকে নিরাপত্তার ব্যাপারে আপনাকে অত্যাধিক নজর রাখতে। আমাকে একজন ফরেনার জিজ্ঞেস করছিল, তোমাদের দেশে কি জ্বালানি সাস্টেনেবল হবে কবে, কবে এটা গ্যারান্টি পাবো আমরা? সো একজন ফরেনার যখন ইনভেস্টমেন্ট করতে আসবে, তার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে জ্বালানি সাস্টেনেবিলিটির দিক দিয়ে কিন্তু তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। সো ইনভেস্টমেন্ট আকর্ষণ করতে গেলে আমাকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সো এখানে গ্যাস অনুসন্ধান হোক, এলএনজি অনুসন্ধান হোক, বা আদার্স রিফাইনারি হোক, যে কোনো প্রসেসে আমাকে বাইলেটারাল এগ্রিমেন্ট উইথ দ্য ফরেন ট্রেডের সাথেও আমি হতে পারে, সেটাও আমরা করতে পারি। আরেকটা হচ্ছে গ্রিড আধুনিকায়ন, স্মার্ট গ্রিড, স্মার্ট মিটার এবং স্বয়ংক্রিয় বিলিং সিস্টেমগুলো কিন্তু আমাদের চালু করতে হবে। এখানে কিন্তু আমরা খুবই পিছিয়ে আছি। এটা গভর্নমেন্ট কেন ইনিশিয়েটিভ নিয়েও পিছিয়ে যাচ্ছে, এটাও আমি বুঝতে পারছি না। এটা কিন্তু ইমিডিয়েটলি করা উচিত, কারণ 170 মিলিয়ন পিপুলকে এই ম্যানুয়াল পদ্ধতিতে সাপোর্ট দেওয়া কোয়াইট ইম্পসিবল। সো আরেকটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, সৌর, বায়ু স্টোরেজ বা ফ্লোটিং সোলার যেগুলো আছে, এগুলোর কিন্তু ব্যবস্থা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সাথে নিজের টেকসই উন্নয়নের দিকে আমাদের নিয়ে যেতে হবে। এবং শিল্প খাতে প্রতিযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটা সবচেয়ে বড় প্রবলেম আমরা দেখেন গার্মেন্টস আজকে এই দেশ ট্যারিফ করছে, ইউএসএ ওখানে ট্যারিফ করছে। তো এখানে একটা কস্টিং কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্রয়োজনীয় একটা বিষয়। সো টাইম অফ ইউজ ট্যারিফ এবং ক্যাপাসিটি এফিডেভিটি সংস্কারের ক্ষেত্রেও আমাদের কিন্তু সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। এই শিল্প খাতে যে ট্যারিফগুলো যদি সেকেন্ড টাইম কোনো কোশ্চেন না হয়, এবং সবগুলোর ক্ষেত্রে কিন্তু সাস্টেনেবিলিটি একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু। যেমন আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য, যেমন নেপাল, ভুটান, ভারত থেকে আমরা হাইলি নেগোশিয়েবল উইথ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কন্ডিশনে কিন্তু আমরা যদি ইলেকট্রিসিটি এক্সচেঞ্জ করতে পারি, আমরা তাদেরকে দিব, তারা আমাদেরকে এরকম এক্সচেঞ্জ আমরা রুলসে আনতে পারি। সো এখানে আরেকটা হচ্ছে পরিষ্কার পরিবহন, অর্থাৎ যেখানে ইলেকট্রিফিকেশন। আমি চায়নাতে দেখলাম প্রায় 60% ভেহিকেল তারা এখন ইলেকট্রিক ভেহিকেল, 100% মোটরসাইকেল ইলেকট্রিক ভেহিকেল। সো আমরাও যে এখানে যাবো না তার কোনো ইয়ে নাই, আমরা কিন্তু অলমোস্ট
দেশে ইলেকট্রিফিকেশন শুরু হয়ে গেছে, হাইব্রিড গাড়ি আসতেছে, ইলেকট্রিক গাড়ি আসতেছে, মোটরসাইকেলও কিন্তু ইলেকট্রিফিকেশন হচ্ছে। সো এইটা আর 2 4 5 10 বছরের মধ্যে কিন্তু আমরা দেখবো কিন্তু হিউজ একটা মাস অ্যামাউন্ট পরিবর্তন এসে যাবে। তো এদেরকে যে চার্জিং দেওয়ার জন্য যে বিগেস্ট একটা ইনফ্রাস্ট্রাকচার ইলেকট্রিসিটি সাপোর্ট দরকার হবে, গভর্নমেন্টের কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট প্রায়োরিটি এখানে হওয়া উচিত। কারণ গ্লোবাল যেখানে ইলেকট্রিফিকেশন হচ্ছে সেখানে আমি অ্যালোন কিন্তু অ্যাকচুয়ালি এক জায়গায় থাকতে পারবো না। তো এখানে যদি আমরা আরেকটা 2041 পর্যন্ত আমরা কি কি ধরনের পরিকল্পনায় হাত দিতে পারি, যেমন পরিচালনা জ্বালানি রূপ নবায়নযোগ্য বা নির্ভর কার্বন নিঃসরণ উৎপাদনের দিকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, যেখানে সারা পৃথিবীর সাস্টেনেবিলিটি রুলসের মধ্যে কিন্তু এটা এখন পড়ে গেছে। সো আমরা এই যে কোল দিয়ে বা এই তেল ভিত্তিক গ্যাস বিদ্যুৎ দিয়ে কিন্তু আমরা বেশি দিন চলতে পারবো না। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে জ্বালানির স্বাধীনতা। জ্বালানির সাথে আমদানির ঝুঁকি কমিয়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তার ব্যবস্থা দিতে নজর অবশ্যই আমাকে দিতে হবে। কারণ আজকে ইরানের যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, লেবাননের যুদ্ধ, এই যুদ্ধ যে কালকে আশেপাশে কোথাও হবে না তার কিন্তু গ্যারান্টি নাই। আমরা দেখেন কোভিডের পর থেকে একটার পর একটা হিকাপের মধ্যে দিয়ে সারা পৃথিবী যাচ্ছে, এবং আপনি ধরে নেবেন অ্যাজ পার ইকোনমিক সেন্সে এই হিকাপ কিন্তু আর থামবে না, যুদ্ধ কিন্তু চলতেই থাকবে। তো এইভাবে যদি একটার পর একটা হিকাপ আসার আমাদের যদি সাস্টেনেবল কোনো প্ল্যান না থাকে, আমরা কিন্তু ডিজাস্টারের দিকে যাব। সো আমাদের কিন্তু নিজে ঘুরে দাঁড়ানোর জন্য একটা বর্তমান পরিস্থিতিতে আমাদের টাচ করতে হবে, যাতে কারো উপর ডিপেন্ডেবল হয়ে না চলতে হয়। আমরা অনেক সময় দেখছি যে আমরা তেল এনে অন্য দেশে রিফাইন করে সেই তেল আমরা ইউজ করি না। এই ধরনের প্রজেক্টে হাত দেওয়া মানে একটা মারাত্মক একটা কিলিং মিশন হবে আমি মনে করি। তো এটা গভর্নমেন্টের উচিত নিজেদের মধ্যে রিফাইনারি করে নিজেদের এই জিনিসটাকে পরিবর্তন করা, এবং তাদেরকে এখান থেকে এই জিনিসটাকে কিভাবে উন্নয়নের দিকে আনা যায় সেদিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি। তো এই ক্ষেত্রে হচ্ছে কৌশলগত অগ্রগতি দিতে সঠিক পরিকল্পনা তথ্যভিত্তিক সিদ্ধান্ত, মানে হুটহাট করে কোনো ডিসিশন আমরা গভর্নমেন্ট প্রায় নেয় এবং আমাদের দিকে সরে আসে। আর হলো স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন, এটা আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। এটা কিন্তু আমরা বরাবরই দেখছি, কখনো কোনো স্বচ্ছতা নাই, একজন মন্ত্রীও মিথ্যা কথা বলছে, একজন জনগণও মিথ্যা কথা বলছে, এবং মানুষ আস্থা পাচ্ছে না যে কোনটা কি করব। সো এই আস্থার জায়গাটা কিন্তু তাকে ফিরে আনতে হবে। হ্যাঁ, হচ্ছে সত্য কথা বলতে আপনার সমস্যাটা কোথায়, এই সত্য কথা, জবাবদিহিতা আর সুশাসনটা নিশ্চিত করতে পারলে গভর্নমেন্টের অনেকটাই কিন্তু রিলিফ হবে এখান থেকে। আর বেসরকারি খাতের অংশগ্রহণ এটা অনিবার্য, কারণ এই 170 মিলিয়ন প্লাস পিপুলকে এই গভর্নমেন্ট অ্যালন যদি কন্ট্রোল করতে যায়, অ্যালং যদি সাপোর্ট দিতে যায়, এই ইলেকট্রিফিকেশন বলি, এনার্জি সেগমেন্ট বলি, যেটার উপর দেশের ব্যাকবোন দাঁড়িয়ে আছে, এই বড় বড় সেগমেন্টগুলো যদি প্রাইভেটাইজেশন করা না হয়, এটা গভর্নমেন্টের এত বড় ইনফ্রাস্ট্রাকচার নয় যেটা সাপোর্ট দিতে পারে। পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এই সেগমেন্টগুলোকে প্রাইভেটাইজেশনের আন্দারে চলে গেছে। আমাদের জ্বালানি, পদ্মা, মেঘনা, যমুনা 3টা কোম্পানি ইজ কোয়াইট ইম্পসিবল ফর ম্যানেজিং দেম, তার এত ম্যান পাওয়ারই নেই। তো এই সেগমেন্টগুলো প্রাইভেটাইজেশন দিতে ইমিডিয়েটলি নজর দিতে হবে। হ্যাঁ, গভর্নমেন্টের মনিটরিং সেল থাকবে, তারা মনিটরিং করবে, দ্যাট ইজ এনাফ। বাট এই প্রাইভেটাইজেশন ছাড়া এটা কিন্তু কন্ট্রোল করা অনেকটাই ভেরি ডিফিকাল্ট। এবং থার্ড ওয়ান, তো যদি আমি আর একটা বলি যে না, গবেষণা উৎপাদন দক্ষ মানব সম্পদ, এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা। তো আমাদের এদিকে নজর আছে, এবং জনসচেতনতা ও শক্তি দর্শ সংস্কৃতি গড়ে তোলা, এই জিনিসটা, সংস্কৃতি জনসচেতনতা কিন্তু ওয়ান অফ দ্য বিগ ইস্যু। আর এই জনসচেতনতা তখনই বাড়বে যখন আপনি সত্য ইনফরমেশন দিবেন। ভুল ইনফরমেশন, ভুল তথ্য দিয়ে জনসচেতনতা ক্রিয়েট করতে পারবেন না। সো এখানে কিন্তু দুইটার মধ্যে একটা সমন্বয় আছে, এই সমন্বয়ের দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সো উন্নত বাংলাদেশে যদি করতে যাই, আমরা 5টা ভিত্তিকে নিয়ে সবচেয়ে বেশি এখন গুরুত্ব দিতে হচ্ছে। সারা পৃথিবী যখন প্রযুক্তিতে আনপ্যারালাল, যেমন ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন, অটোমেশন, এগুলো কিন্তু আপনাকে নিজে নিজে করতে হবে। আপনি কোনো কান্ট্রি বা কোনো টেকনোলজির উপর ডিপেন্ডেবল হয়ে থাকলে আপনার হবে না। যেমন ইরান দেখেন আজকে নিজস্ব টেকনোলজিতে দাঁড়িয়ে গেছে, চায়না নিজস্ব টেকনোলজিতে দাঁড়িয়ে গেছে, আর যেসব কান্ট্রি নিজস্ব টেকনোলজিতে দাঁড়াইতে পারে না তাদের কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। আপনাকে এই টেকনোলজি বেসড যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, এবং তারা যদি নিজস্ব রিসার্চ ফ্যাসিলিটির মাধ্যমে কোন টেকনোলজিতে দেশটা ঘুরে দাঁড়াতে পারে সেদিকে কিন্তু আপনাকে ফোকাস দিতে হবে। কারণ বিদেশে ঘুরে মশা মেরে কিন্তু আপনি পারবেন না, দেশেই মশা মারার ব্যবস্থা করতে হবে। আর একটা হচ্ছে গবেষণা। তো নতুন জ্ঞান, নতুন গবেষণা, কান্ট্রির সাথে কিন্তু টেকনোলজি ফিট হতে হবে। টেকনোলজি এমন একটা বিষয়, আমি ইউএস এর একটা টেকনোলজি বাংলাদেশে নিয়ে এসে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো না, কান্ট্রি ফিট টেকনোলজি আমার দরকার। তো এর জন্য আমার রিসার্চ দরকার, এবং কান্ট্রির সাথে নতুন সমস্যা সমাধানের ভিত্তিতে এই গবেষণাগুলো করা দরকার। আমি এখানে বলবো চিকিৎসা ক্ষেত্রে ওয়ান অফ দ্য বিগ থিম, কারণ 170 মিলিয়ন পিপুলের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করা, এটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য হার্ডের জব। কারণ এখানে যথেষ্ট ডাক্তার থাকলেও তাদেরকে যথেষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা নাই, তাদের বসার ব্যবস্থা নাই। সো এই গবেষণাগুলো যেন বাংলাদেশে প্রত্যক্ষভাবে হতে পারে, সেদিকেও কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। গভর্নমেন্টের সবচেয়ে বেশি ফার্স্ট প্রায়োরিটি এই গবেষণা, প্রযুক্তি, শিক্ষা, এই তিনটাকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া আমি সবচেয়ে বেশি মনে করি। ওয়ান দ্য মেইন থিং হচ্ছে এডুকেশন। কারণ আপনি যদি ভালো দেশ হতে চান, ভালো মানুষ দরকার। ভালো মানুষ হতে হলে আপনার ভালো চরিত্র, ক্যারেক্টারিস্টিক লোক দরকার, যারা একমাত্র এডুকেশনে কিন্তু এই পরিবর্তনগুলো আনতে পারে। সো আমাদের এডুকেশনে কিন্তু হাত দিতে হবে রুট থেকে, অর্থাৎ গ্রেড 1 2 3 থেকে টাচ করতে হবে। আমি অনার্স পাস একটা ছেলেকে জ্ঞান দিতে গেলেও কিন্তু জ্ঞান নেবে না। সো আমরা যে এডুকেশনে যে সিলেবাসগুলো কন্টিনিউয়াসলি পরিবর্তন করছি, এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সো সবচেয়ে বড় কথা ইন্ডিপেন্ডেন্ট। সো ইন্ডিপেন্ডেন্সি অর্থাৎ সাস্টেনেবিলিটি, আত্মনির্ভরশীলতা সবচেয়ে বেশি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আমরা কিন্তু কোনো কিছুতে বিশ্বস্ত না, একজন একটা কথা বললেও এটা বিশ্বাস করতে পারি না। সো বাংলাদেশের যে জ্বালানির দাম বেড়েছে, কেন বেড়েছে, এটা সঠিক ব্যাখ্যা এখনো কিন্তু গভর্নমেন্ট ঠিক মতো দিতে পারে নাই। তো জনগণ বিশ্বাস করবে কোথা থেকে?
দেশীয় উৎপাদনের দিকে ফোকাস দেওয়া, প্রযুক্তিগত সক্ষমতা অর্থনৈতিক শক্তিশালী করা, নিজেদের চালিকা শক্তি হয়ে দাঁড়াবে। সো এই জ্বালানি যদি সাস্টেনেবিলিটি আমরা করতে না পারি, তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা সবচেয়ে বড় ধরনের একটা বাধার সম্মুখীন হবো। অর্থাৎ কোনো আমাদের ইনভেস্টমেন্ট আসবে না, কোনো দেশীয় উৎপাদন প্রযুক্তি আসবে না, দেশীয় প্রোডাকশন বাড়বে না, রেমিটেন্স ফ্লো ওর উপর ডিপেন্ডেন্সি আমাদের বাড়তে থাকবে, এবং আমাদের ফরেক্স আর্নিং এর দিকে কিন্তু আমাদের সবচেয়ে বেশি নজরটা দিতে হবে। যেমন চায়না সারা পৃথিবীতে তারা নিজস্ব উৎপাদন দিয়ে কিন্তু সারা পৃথিবীতে ঘুরে দাঁড়িয়ে যাচ্ছে, অথচ আমাদের কোনো এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। আমরা সবসময় কিভাবে ইম্পোর্ট করবো, কিভাবে ইম্পোর্ট করবো, কিভাবে ইম্পোর্ট করবো, ইম্পোর্টের টেন্ডেন্সি থেকে আমাদের বেড়ে আসতে হবে। আত্মনির্ভরশীল যদি স্বপ্ন আপনি না দেখেন যে আপনি দেশকে কোথায় নেবেন, পরিবেশকে কোথায় নেবেন, সামাজিকতাকে কোথায় নেবেন, তাহলে আত্মনির্ভরের বাইরে সেলফ ডিপেন্ডেন্সি যদি আপনি না নেন, আপনার ডিজাস্টার কিন্তু অনিবার্য। কারণ এই প্রযুক্তি, এই কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা পৃথিবীতে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে এটা আপনার পক্ষে কন্ট্রোল করা আর সম্ভব নয়। এবং সারা পৃথিবীতে কোনো সায়েন্স এবং রিভার্স টেকনোলজি দিয়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বন্ধ করা অনেকটা ইম্পসিবল। তো যেটা অনিবার্য সেটা নিয়ে গভর্নমেন্টের এখনো কোনো বড় ধরনের কোনো প্ল্যান বা কোনো এগেনস্টে আমি কিছু দেখতে চাচ্ছি না। সো জ্বালানির দাম বাড়া, অ্যাডজাস্ট করা, এটা গভর্নমেন্টের একটা কৌশলগত ডিসিশন। বাট এই ডিসিশন যদি এই প্রযুক্তি নির্ভর, গবেষণা নির্ভর, শিক্ষা, আত্মনির্ভরশীলতা বা আত্মবিশ্বাসের সাথে এগুলো কাজ করা হয়, তাহলে সমৃদ্ধ হবে আমরা, শক্তিশালী হবো, আমরা এবং উন্নত হবো। আমরা অন্য কোনো দেশের দিকে আমাদের তাকাতে হবে না, কোনো দেশ আমাদের দিকে আঙুল দিয়ে তাকিয়ে দেখাতে ভয় দেখাতে সাহস পাবে না। সো এই জ্বালানি যদি আপনার শক্তিশালী হন, তাহলে পৃথিবীর মধ্যে ধরে নিতে হবে আপনি ওয়ান অফ দ্য সবচেয়ে শক্তিশালী দেশ। আপনি যদি প্রযুক্তিতে শক্তিশালী হন, আপনি ওয়ান অফ দ্য শক্তিশালী দেশ। আপনি যদি শিক্ষাতে যদি শক্তিশালী হন, আপনি পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য সবচেয়ে শক্তিশালী দেশ। এই শক্তিশালী দেশ হিসেবে আপনাকে দাঁড়াতে গেলে প্রথম কন্ডিশন হচ্ছে আপনার সাস্টেনেবল জ্বালানি ব্যবস্থা আপনার প্রয়োজন। তো এই সাস্টেনেবল জ্বালানি ব্যবস্থাকে করতে গেলে আপনাকে প্রাইস অ্যাডজাস্টমেন্ট প্রসেসটা খুব একটা সাস্টেনেবল প্রসেসের মাধ্যমে হতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর দ্য ফিউচার আপডেট। I hope Bangladesh will be go ahead. Allah Hafiz.